আমার প্রশ্ন, তা সে যা বাংলাদেশে ক্ষমতায় এসে বসলো, বাংলাদেশে কোনোদিন সে এক পয়সা বিনিয়োগ করেছে? অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে। এরা সীমা ছাড়িয়ে গেছে। কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে। ২০২৪ সালের ৭ জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে কোটা কিন্তু ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে। তাদের সাথে আলোচনা হয়, তাদের সব দাবি মেনে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একটা জিনিস আমি দেশবাসীকে বলবো একটু লক্ষ্য করতে, ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সেই সময় তো আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা করেনি। তখন কি কেউ টিয়ার গ্যাসের শেল মেরেছিল, সাউন্ড গ্রেনেড মেরেছিল, লাঠিপেটা করেছিল? কিচ্ছু করেনি। তারাও আন্দোলন করছিল, পুলিশ ওদের পাহারা দিচ্ছিল, আমরাও তাদের সহযোগিতা করছিলাম। সারারাত মেয়েরা রাস্তায়, মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। কিন্তু ১৫ জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো, পিটিয়ে, পিটিয়ে পুলিশ হত্যা করা, পুলিশ বাড়িতে আগুন দেওয়া, লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা এবং সে কি বীভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে একবার চিন্তা করে দেখেন তো, একবার ছবিগুলিতে তাকান তো, এটা কাদের কাজ? সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা। মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, ফ্লাইওভারে আগুন, হানি ফ্লাইওভারে আগুন এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা। চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনূসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস? এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনূসের সমন্বয়ক এবং ইউনূসের জঙ্গি বাহিনী, তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনূস যে ক্ষমতায় এসেছে, সেটা তো সে নিজেই বলেছে। এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা। আমরা দেখেছি তো ছাত্ররা আন্দোলন করেছে, তাদের নেতাটা কে? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনূসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিনটন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে ইনি এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ড দ্বারা। মাস্টার মাইন্ডকে সেখানে দেখে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনূস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটেছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই। আজকে সেখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশে অরক্ষিত এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু আজকে যদি আপনি হিসাব করেন যে ক্ষমতা দখলের পর এই ৮ মাসের মধ্যে, ৯ মাসের মধ্যে জনগণকে সে কি দিয়েছে আর ইউনূস কি নিয়েছে? জনগণ পেয়েছে কি? জঙ্গিবাদ। জনগণ পেয়েছে চুরি ডাকাতি, জীবনের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি হারা, কর্মহীনতা, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতা, লেখাপড়া শিখতে পারে না। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পড়াশোনা করতে পারছে না, তার পড়াশোনার পথ বন্ধ, চাকরির পথ বন্ধ। আর ইউনূস সাহেব কি পেয়েছেন? আমি একটু ধরে বলি, ক্ষমতা দখল করে জঙ্গি ইউনূস কি নিল? সে রাষ্ট্রের প্রাপ্য যে কর, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে প্রায় ১১০০ কোটি টাকা, ১,১০০ কোটি টাকা তার কাছে ট্যাক্স পাওনা। সেখানে ৬৬৬ কোটি টাকার মামলা ছিল। ক্ষমতা এসেই সেই মামলাটা সে সবার আগে প্রত্যাহার করে নিল। অথচ ইউনূস কিন্তু তার কমিউনিকেশনের যে কর্মচারীরা, তাদের যে প্রাপ্য অর্থ, অর্থাৎ যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানির লভ্যাংশের ৫% শ্রমিকদের কল্যাণে দিতে হবে, তার দাবি করেছিল তারা, চাকরি খেয়েছিল, তারা মামলা করেছে। সেই মামলায় ডক্টর ইউনূস ৬ মাসের সাজা পেয়েছে শ্রমিক আদালতে। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি আজকে দেশের ক্ষমতায়। তা দেশের অবস্থাটা কি হয়? যে শ্রমিকের অর্থ যে আত্মসাৎ হয়, লোভ সামলাতে পারে না, তো সে দেশের মানুষকে কি দেবে? হ্যাঁ, কে নিজের নিতে পারে, সে নিজের করে ঝোল টেনে নিয়ে গেছে। এমনকি শ্রমিকদের সাথে তার একটা চুক্তি হয়ে তাদের যে প্রাপ্য টাকা দেবে বলে সেই টাকা একটা ব্যাংকে রেখেছিল, সেখান থেকে আবার ২৫,১২,০০,০০০ টাকা চুরি করে সেই টাকা দিয়ে আবার ঘুষ দিয়েছিল ২ শ্রমিক নেতা এবং আইনজীবী
তাদেরকে। এই গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছি। অথচ এখন সেই গ্রামীণ ব্যাংকের যে পাবলিক মানে শেয়ার, সেটাও সে এখন কেড়ে নিয়ে গেছে। এখন ৯৫ ভাগ তার নিজের আওতায় নিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের বোর্ডে যে সরকারি প্রতিনিধি ৩ জন ছিল, সেখান থেকে কমিয়ে মাত্র ১ জন রেখেছে। সাথে, সাথে দেখা গেল সে সেই নতুন ব্যবসা বাণিজ্য সেগুলি সে করে যাচ্ছে। গ্রামীণ এভিয়েশন নামে একটা কোম্পানি করারও পদক্ষেপ নিয়েছে। স্টার লিংকের বাণিজ্য সেটাও সে করে ফেলেছে। গ্রামীণ ব্যাংকের ৫ বছরের জন্য কর মওকুফ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামীণ ব্যাংকের কর মওকুফ কেন করে? গ্রামীণ ব্যাংক থেকে যাদের ঋণ দেওয়া হয়, সেই ক্ষুদ্র ঋণ তাদের কাছ থেকে তো মোটা অঙ্কের সুদ নেওয়া হয়। তে গরিব মানুষ ঋণ নিলে সুদ দেবে, আর সেই ব্যাংক ট্যাক্স দেবে না। ওই ট্যাক্সের টাকা তো গরিবের উন্নয়নের কাজে লাগে, দেশের উন্নয়নের কাজে লাগে। তাহলে সে টাকা তো আর কার পকেটে যাবে? সে টাকাও ইউনূস খাবে, ইউনূসের পকেটে যাবে। তো গ্রামীণ ব্যাংকে ৫ বছরের জন্য কর মওকুফ করেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা, আপনারা জানেন সব ডিজিটাল সিস্টেম কিন্তু। আমরা সামাজিক নিরাপত্তায় যাদেরকে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আ দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা যা দেই, এটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চলে যায়। আর যারা বয়োবৃদ্ধ তাদের পোস্ট অফিসে চলে যায়। সেখান থেকে সে ৭০০ কোটি টাকার তহবিল, সেটাও গ্রামীণ কল্যাণ ট্রাস্টের মধ্যে নিয়ে নিয়েছে। আমেরিকায় গ্রামীণ আমেরিকান ব্যাংক তার বিভিন্ন শাখা, সেখানে নাকি $১০ বিলিয়ন তার বিনিয়োগ। আর ফ্রান্সে নাকি $২ বিলিয়ন বিনিয়োগ। অবশ্য ফ্রান্সে তো খুব দামি ফ্ল্যাট আছে, সেখানে যে তিনি থাকেন এটাও আমি জানি। এবং আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে তো তার প্রচুর অর্থ। তাছাড়াও বিভিন্ন দেশে তিনি কি সামাজিক ব্যবসা নামে মেলা টাকা ঢালে। আমার প্রশ্ন, সে যা বাংলাদেশে ক্ষমতায় এসে বসলো, বাংলাদেশে কোনোদিন সে ১ পয়সা বিনিয়োগ করেছে? এই গ্রামীণ ব্যাংকে সে ৳১ বিনিয়োগ করেছে? করে নাই। কিন্তু বিদেশে আছে। খাবেটা কে? বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে, শোষণ করে, গরিবের রক্ত চুষে খেয়ে সে টাকা বানিয়েছে। আজকে যদি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স দিতে না হয়, সে যদি নিজে ট্যাক্স না দেয়, অন্যের উপর সে ট্যাক্স ধার্য করে কেন? কেন করবে? কিভাবে করবে? আর যদি এনুর যদি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করে, তাহলে ওই যে ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে, সেই ঋণ গ্রহীতারা তাদের ঋণ কেন মাফ করবে না?